নমস্কার, হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাসে আপনাদেরকে স্বাগত। আজ হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাসে আলোচনার বিষয় হচ্ছে WBCS প্রিলিমিনারির প্রস্তুতি। এই নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সৌম্য মুখার্জি, জয়েন্ট কমিশনার রেভিনিউ, ADSR, ডোমজুর, পশ্চিমবঙ্গ সরকার। স্যার, আপনার স্বাগত। নমস্কার। প্রথমেই স্যার, আমরা WBCS প্রিলিমসের যে নোটিফিকেশন হয়েছে সেই বিষয়তে একটু শুনছি, অবগত। সেই বিষয়ে আরও বিস্তারিত আজকে জানবো বলেই আপনার সঙ্গে এই আলোচনা। প্রথমেই যদি বলুন যে এই WBCS প্রিলিমস এবারে ঠিক কেমন হতে চলেছে? WBCS এটা 2024 সালের পরীক্ষা। গত বছর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল, যার এটা ফুল অ্যাডভার্টাইজমেন্ট এবার বেরিয়েছে, এবং PSCর যে নোটিফিকেশান সেটা অনুসারে আগামী মার্চে 2026 সালের মার্চে এটা প্রিলিমিনারি পরীক্ষা হতে চলেছে। তো এখন এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে, ডিসেম্বরের 9 তারিখ অবধি চলবে। তারপরও এডিট উইন্ডো দিয়েছে, যদি ইনিশিয়াল স্তরে কিছু গ্লিচ দেখা দিচ্ছে, ওটা 1 তারিখের পরে আশা করা যায় ওটা ঠিক হয়ে যাবে বলেই জানা যাচ্ছে আর কি। আচ্ছা, তাহলে এবারে এই WBCS প্রিলিমস কারা দিতে পারবে? WBCS প্রিলিমস পরীক্ষা দেওয়ার জন্য যারা WBCS পরীক্ষাটা দিতে পারবে যারা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট হতে হবে। যে কোনো শাখায় যে কোনো মার্কসে, কোনো মার্কসের মিনিমাম মার্কস নেই যে 30%, 40%, 50-60 এরকম কিছু নেই। গ্র্যাজুয়েট হলেই হবে যে কোনো শাখায়, এবং সেই গ্র্যাজুয়েশন হতে হবে এমন কলেজ বা ইউনিভার্সিটি থেকে যেখানে UGC রেকগনাইজড বা রিকগনাইজড বলা যেতে পারে অল টুগেদার, বা ইঞ্জিনিয়ার্স ইত্যাদি। আর আরেকটা হচ্ছে বয়সের ক্রাইটেরিয়া। সেই বয়সের ক্রাইটেরিয়াটা যদি ফুলফিল করে তাহলেও কিন্তু হতে হবে। সেই বয়সের ক্রাইটেরিয়াটা আমি চাইলে আপনি বলে দিতে পারি। একদম বলুন। হ্যাঁ, বয়সটা হচ্ছে যে WBCS গ্রুপ বি মানে পুলিশ সার্ভিসের ক্ষেত্রে হচ্ছে এটা 20 বছর থেকে, জেনারেলদের জন্য ম্যাক্সিমাম 36 বছর। তাছাড়া SC, ST, OBC বা পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিসের জন্য এক্সট্রা অ্যাডভান্টেজ আছে। আর ACD এদের জন্য হচ্ছে মিনিমাম 21 বছর বয়স, আর ম্যাক্সিমামটা হচ্ছে ABCর জন্য 36, D এর জন্য 39। আচ্ছা, ঠিক আছে। প্লাস অ্যাডিশনাল যে SC, ST, OBC বা PWDর যেগুলো থাকে সেগুলো পাবেন আর কি। আচ্ছা, তাহলে যদি এই নোটিফিকেশন অনুযায়ী বলতে চাই যে কত মার্কসের পরীক্ষা হবে, কতক্ষণের পরীক্ষা হবে, একটু যদি বিস্তারিত বলেন। আমি লাস্ট যেটা বললাম তার সাথে আরেকটা জিনিস অ্যাড করে দিই। WBCS গ্রুপ ডির জন্য কিন্তু এখন মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন যারা, তাদেরও কিন্তু একটা সুবিধা, এক্সট্রা অ্যাডভান্টেজ রয়েছে। তো এবার আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে মার্কস কি থাকবে এটা আর কি। 200 মার্কসের পরীক্ষা হয় এটাতে, WBCS পরীক্ষায় 200 মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা। ওগুলো 200টা কোশ্চেন থাকবে 1 মার্কস করে, এবং সঠিক হলে 1 মার্ক, কিন্তু নেগেটিভ মার্কিংও রয়েছে, মানে ভুল হলে 0.25 বা 4টে ভুলের জন্য 1 মার্কস করে কাটা যাবে আর কি। আগে যেটা 3টে ভুলের জন্য 1 মার্কস করে কাটা যেত, মানে 4টে ভুল মানে তার 5 নম্বর মাইনাস হবে। 5 নম্বর মাইনাস হবে তার। আচ্ছা, ঠিক আছে। এবং সেটা জানলাম। এবার একটুখানি এই 200 মার্কসের যে পরীক্ষাটা হবে তার যদি বিস্তারিত একটু সিলেবাসটা কি থাকবে, কি কি মানে পোর্শন থেকে থাকবে, একটু যদি ডিটেলসে বলেন। হ্যাঁ, তো WBCS পরীক্ষার প্রিলিমিনারিতে 8টা টপিক একদম সুনির্দিষ্টভাবে PSC বলে দিয়েছেন। এই 8টা টপিকের মধ্যে দেখা যাচ্ছে, মানে 8টা টপিক 25 মার্কস করে থাকবে আর কি। তার মধ্যে হিস্ট্রি আছে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আছে, ইন্ডিয়ান জিওগ্রাফি আছে, পলিটি অ্যান্ড ইকোনমি আছে, রিজনিং আছে, ইন্ডিয়ান জিওগ্রাফি আছে, জেনারেল সায়েন্স আছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স আছে। এই 8টা টপিকে 25 মার্কস করে কোয়েশ্চেন্স থাকবে, টোটাল 200 নম্বরের। আচ্ছা, এই যে এই 25টা নাম্বার করে থাকবে 8টা ক্যাটাগরিতে, সিলেবাসটা সেটা কি মানে একেবারে ক্লাস 12 স্ট্যান্ডার্ড না গ্র্যাজুয়েশন, কোন স্ট্যান্ডার্ডের হবে? না, এটা হচ্ছে পরীক্ষার স্ট্যান্ডার্ডটা জেনারেলি মাধ্যমিক স্তরে থাকে। অ্যাকচুয়ালি এই পরীক্ষাটা আগে তো হতো না, 98-99 সালের পর থেকে প্রচুর পরিমাণে ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে শুরু করাতে এটা একটা স্ক্রিনিং টেস্ট বেসিক্যালি। আচ্ছা, এটার মার্কস কিন্তু মেনে অ্যাড হয় না। সুতরাং স্ক্রিনিং টেস্ট হিসাবে যদি আমরা ধরি তাহলে সেই হিসাবে জাস্ট মাধ্যমিক লেভেলেরই থাকে। তবে পলিটি অ্যান্ড ইকোনমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সবসময় পড়ানো হয় না, মাধ্যমিক বোর্ডে ওটাও 11-12টা ধরে নিলেই চলবে আর কি। মানে এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া, মানে এলিজিবিলিটি টেস্টের মতো। এটা পাস করলে তবে সে মেন্স দিতে পারবে, মেন পরীক্ষায় বসতে পারবে। মানে এই মার্কসটা কোথাও গিয়ে রিফ্লেক্ট, কোথাও গিয়ে অ্যাড হবে না। কিন্তু 25-এ কি মানে যে কোনো গ্রুপে যে কোনো মার্কস পেলেই হয় না, সেখানে মিনিমাম একটা মার্কস কাট অফ আছে? এটা খুব ভালো একটা কোয়েশ্চেন করেছেন। অ্যাকচুয়ালি কোনো মানে সেকশন ওয়াইজ কোনো কাট অফ নেই, যেটা অন্যান্য অনেক পরীক্ষায় থাকে। এখানে হচ্ছে টোটাল 200 মার্কসের মধ্যে যা পরীক্ষার মার্কস হবে তার উপর ডিপেন্ড করে সে সুযোগ পাবে বা পাবে না সেটা বিচার করা হবে আর কি। মিনিমাম কি কোনো 200-র মধ্যে কিছু পেতে হবে বা এরকম কিছু বেঁধে দেওয়া হয়েছে? প্রিলিমিনারিতে মিনিমাম কোনো মার্কস নেই, এবার মেন পরীক্ষায় ওটা একটা অ্যাড করেছে, কিন্তু প্রিলিমিনারিতে অ্যাজ সাচ কোনো
মিনিমাম মার্কস নেই, কিন্তু কাট অফ মার্কস তো একটা থাকেই, যে প্রত্যেক বছরে যত সংখ্যক পরীক্ষার্থী দেয় এবং যতটা আমার দরকার সেই অনুসারে একটা মিনিমাম কাট অফ তো চলেই আসে কথাবার্তায়। তাও মেন্সে যদি এর প্রসঙ্গ তো এলো বলে, কারণ মেন্টাল প্রিপারেশন তো নিচ্ছে যারা প্রস্তুতি নিচ্ছে, মেন্সে কি নতুন নিয়ম এসছে যদি একটুখানি এই বছর আমরা দেখছি পিএসসি নোটিফিকেশনে একটা সুন্দর জিনিস অ্যাড করেছেন, সেটা হচ্ছে যে WBCS পরীক্ষায় যারা মেন পরীক্ষা দিচ্ছে তাদের টোটাল মার্কস মেনের জন্য একটা স্ল্যাব অনুসারে করেছেন, যেমন আনরিজার্ভ বা ইডাব্লিউএস বা আরও দু একটা ক্যাটাগরিতে হচ্ছে 40%, এসসিদের নট 38, 35, 30%, এইভাবে ওবিসি, এসসি, এসটি এরকম একটা ক্যাটাগরি পড়েছে। আমি যদি একটু বলে দিই জিনিসটা, আনরিজার্ভ 40%, ইডাব্লিউএস 40%, ওবিসি এবি 38%, এসসি 35%, এসটি 30%, পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস 30%, আর এমএসপি মানে স্পোর্টস পার্সন যারা মেরিটোরিয়াস 40%। এই মিনিমাম মার্কস যদি পায় তবেই তাদের কোয়ালিফাইং করা হবে, মানে মেনে পরীক্ষা পাস করবে। যদি সিট ভ্যাকেন্সিও থেকে যায়, এই মিনিমাম কোয়ালিফাইং মার্কসটা না পার করলে কিন্তু তাদের নেওয়া হবে না, তাতে সিট ভ্যাকেন্ট থাকবে। হ্যাঁ, তবে এটা ডিসক্রিশনারি পাওয়ার কিন্তু পিএসসির হাতে রয়েছে, তারা চাইলে কিন্তু নিজের মতন করে আরো কমাতে বাড়াতে পারে। আচ্ছা, পুরোটাই রয়েছে। এবং এক্ষেত্রে একটা জিনিস জিজ্ঞেস করবো, যারা স্পোর্টস পার্সন রয়েছে তাদের ক্রাইটেরিয়াটা কি, মানে তারা কি স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেল এগুলোতে কমপ্লিট করতে হবে? খুব ভালো কথা বলেছেন, এটা কিন্তু খুব বিস্তারিতভাবে পিএসসি তার নোটিফিকেশনে বলে দিয়েছেন যে কোন খেলার ক্ষেত্রে কোন লেভেলে, ন্যাশনাল লেভেল, কোনটাতে স্টেট লেভেল এবং কি ধরনের তার প্রাইজ বা ইত্যাদি থাকতে হবে, সেটা পরিষ্কার বলা আছে একটা লিস্ট। সেই লিস্ট অনুসারে একটু দেখে নিতে হবে যে কোন লেভেলে সে পড়ছে আর কি। আচ্ছা, তাকেও এই প্রিপারেশনটা নিতে হবে এবং সেই ক্ষেত্রে কিছুটা আলাদা রিজার্ভেশন আছে, কিছুটা গ্রুপ ডিতে, WBCS গ্রুপ ডিতে। এবং গ্রুপ ডি মূলত কোন ক্যাটাগরির জব? গ্রুপ ডিতে 3টে পোস্টে সিলেকশন হয়, একটা হচ্ছে পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, একটা হচ্ছে ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিস, আর একটা হচ্ছে রিহ্যাবিলিটেশন অফিসার। এই 3টে পোস্টে গ্রুপ ডিতে সিলেকশন হয় আর কি। আচ্ছা, এই গ্রুপ নিয়ে যখন আলোচনা হচ্ছে, একটুখানি জানার ইচ্ছেটা হচ্ছে যে এতগুলো গ্রুপ নিয়ে কথা হচ্ছে, মানে কোন কোন গ্রুপগুলোয় মূলত কি কি ধরনের জব অপরচুনিটি রয়েছে? রাইট, এখন গ্রুপ এতে রয়েছে আমরা সাধারণভাবে যেটা দেখি যে এই যে বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তারপরে আমরা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিস, বা এই ধরনের যে পোস্টগুলো, মানে বলতে পারেন সরকারের মুখ যারা বিভিন্ন জায়গায়, তাদের ডিসিশনটাই একদম তৃণমূল স্তরে এফেক্ট দেয় আর কি। তো সেই পদগুলো হচ্ছে WBCS এর গ্রুপ এ। আচ্ছা, গ্রুপ বি হচ্ছে অনলি পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস। আর গ্রুপ এ এবং গ্রুপ বির পে মোটামুটি একই, মোটামুটি নয় একই আর কি। আর গ্রুপ সিতে হচ্ছে গ্রুপ এর অ্যাসিস্ট্যান্ট গ্রেডটা বলা যেতে পারে। গ্রুপ সিতে যেমন আছে হচ্ছে জয়েন্ট বিডিও আছে, তারপর সুপারিনটেন্ডেন্ট অফ কারেকশনাল হোমস মানে জেলের যে সুপারিনটেন্ডেন্ট, তারপর জেলার, হ্যাঁ যে পোস্ট আগে ছিল, যেটা এখন চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল হোমস, এছাড়া এসিটিও অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, যেটা স্টেট ট্যাক্স অফিসার এখন। এই ধরনের বেশ কিছু পোস্ট রয়েছে সিতে, আর ডিটা তো আপনাকে আগেই বললাম। এবং এর সঙ্গে সঙ্গে একটা জিনিস বলি যে এই যে পরীক্ষা প্রস্তুতিগুলো পুলিশ সার্ভিস যারা বি ক্যাটাগরি বলেন, এছাড়াও তো আবার পুলিশের জন্য আলাদা করে রিক্রুটমেন্টও হয়। পুলিশের অফিসার যেটা নিয়োগ, সেটা কিন্তু একমাত্র WBCS, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, যেটা থেকে ভবিষ্যতে IPSও হওয়া যায়, সেটা রিক্রুটমেন্ট কিন্তু WBCS দিয়েই হয়। এছাড়া পুলিশের নেক্সট গ্রেডের অফিসার যারা আছেন, সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এটা আলাদাভাবে রিক্রুটমেন্ট হয়। আচ্ছা, এটাই WBCS এর মধ্যে ঢোকে না আর কি। ঠিক ঠিক। এবার একটুখানি জানবো যে এই 8টা যে বিষয়, প্রত্যেকটা বিষয় 25 করে, তাহলে কিভাবে যারা প্রস্তুতি নেবে নিজেদেরকে তৈরি করবে এই 8টা বিষয়ে, ইন্ডিভিজুয়াল যদি একটু গাইড করে। বেশ, এখন ব্যাপারটা হচ্ছে যে WBCS পরীক্ষায় এই যে 8টা টপিক রয়েছে, এখানে আর্টসের টপিক রয়েছে, সায়েন্সের টপিক রয়েছে, এবং এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রত্যেক যে ক্যান্ডিডেটরা পরীক্ষা দিচ্ছে তাদের প্রত্যেকেরই কিন্তু একটা নিজস্ব স্ট্রেংথ, নিজস্ব উইকনেস রয়েছে। একদম, আর্টসের ছেলেমেয়েদের আর্টসের সাবজেক্টগুলোতে স্বাভাবিকভাবে একটা স্ট্রেংথ থাকবে, সায়েন্সের ছেলেমেয়েদের সায়েন্সের উপরে একটা থাকবে। তো এইভাবেই রয়েছে, এবং এটা একটা নিজস্ব স্ট্র্যাটেজি করতে হবে, যে সাবজেক্টে যা স্ট্রেংথ আছে সেগুলোকে একটু ভালো করে করা, যে সাবজেক্টে অতটা স্ট্রেংথ নয় বা উইকনেস আছে সেগুলোকে একটা ঝেড়ে পোছে একটা মিনিমাম স্ট্যান্ডার্ডে আনা। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই 200 মার্কসের মধ্যে 50 মার্কস কিন্তু আছে হিস্ট্রিতে, যার জন্য হিস্ট্রি এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট সেটাও মডার্ন ইন্ডিয়ার পার্ট, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির পার্ট। সুতরাং 50 মার্কস হিস্ট্রি যেহেতু আছে, হিস্ট্রির উপর একটা বড় গুরুত্ব দিতে হবে। মানে এমন অফিসার হয় না যে হিস্ট্রির জ্ঞান কম, ওদিকে BCS হয়ে গেল, চট করে হয় না। আচ্ছা, এটা তো বেশ একটা দারুণ বিষয়। কিন্তু ইতিহাস বললেই একটা জিনিস মনে হয় যে প্রচুর সাল, প্রচুর ইনসিডেন্ট, এগুলো সব মনে রাখতে হয়। সেক্ষেত্রে ধরুন অনেকেরই হয় যে মুখস্থ বিদ্যা বা রোট লার্নিং অতটা তার ভালো নয়,
কিন্তু সে টেকনিক্যাল পড়লে হয়তো তার ক্রোনোলজিক্যাল সাজিয়ে নিলে হয়তো সে মনে রাখতে পারবে। এইভাবে কোনো স্ট্র্যাটেজি নিয়ে কি হিস্ট্রি পার্টগুলোকে পড়া যেতে পারে? খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন। অ্যাকচুয়ালি হিস্ট্রি পড়ার একটা টেকনিক আমি বলতে পারি, সেটা হচ্ছে যে মানে কাজে দেয় বেশি, সেটা হচ্ছে যে কন্টেম্পোরারিজগুলো একসাথে করে পড়া উচিত। ধরুন একই সময় পূর্ব ভারতে কিছু ঘটনা ঘটেছে, একই সময় দক্ষিণ ভারতে কিছু ঘটনা ঘটেছে, মারাঠাদের কিছু ঘটনা ঘটেছে, কিন্তু আমাকে ওই একই টাইম লাইনটা মেনটেন করে যদি কন্টেম্পোরারি একই সময়ে একই বছরে কোন কোন জায়গায় কী কী ঘটনা ঘটেছে এইটা যদি একসঙ্গে পড়তে পারি, তাহলে কিন্তু আমার একটা টোটাল আইডিয়াটা একসঙ্গে হবে এবং সালগুলো মনে রাখার সম্ভাবনা একটু বাড়বে। তবে কিছু সাল তো মনে রাখতেই হবে, মুখস্থ করতেই হয়, এগুলো 9-10 লেভেলের খুব একটা অসুবিধার কথা নয়। মানে যেগুলো আগে পড়া এখন হয়তো আবার ব্রাশ আপ করতে গেলে মনে পড়ে যাবে যে এইগুলো এই মাধ্যমিকে পড়েছি বা এগুলো। একদম। এবং এই ক্ষেত্রে একটা জিনিস বলবো যে যাদের উইকনেস রয়েছে বা কোন কোন পার্টটায় তারা স্ট্রং সেটা নিজেরা জানে। বাংলা মাধ্যম স্কুলের স্টুডেন্টদের বেসিক্যালি একটা জায়গায় তো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কাজ করে, সেক্ষেত্রে এই WBCS এক্সাম প্রিলিমস এটা কি ইংরাজি, হিন্দি, বাংলা 3টে ল্যাঙ্গুয়েজ যে কোনোটায় দেওয়া যাবে? বাহ, খুব সুন্দর জিজ্ঞেস করেছেন এটা, যে কোশ্চেন পেপার কিন্তু প্রিলিমিনারিতে বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজই হয়। আচ্ছা, সুতরাং বাংলাতে সে যদি সচ্ছল বা ঠিকঠাক পড়াশোনা করে থাকে বা ইংলিশে মানে তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু মেন পরীক্ষায় গিয়ে কোশ্চেন্সগুলো হবে ইংলিশে। আচ্ছা, ঠিক আছে, এবং কোশ্চেন্সগুলো মাল্টিপল চয়েস কোশ্চেন। এবার বাংলা ছেলে মেয়েদের একটা অসুবিধা হয় কি, যদি টার্মিনোলজিসগুলো বুঝতে না পারে তাহলে 800টা কোশ্চেন থাকে এমসিকিউ প্যাটার্নে। এই 800টা কোশ্চেনের মধ্যে দেখা গেল 50, 60, 70টা কোশ্চেন সে বুঝতেই পারলো না, বুঝতে পারলে হয়তো উত্তরটা দিতে পারতো। সুতরাং আমি বলবো যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। আগে বাংলা মিডিয়ামে যে নিজের বইগুলো পড়েছে সেইগুলোকে আগে ঝেড়ে পুছে একটা জায়গায় এনে নিজে আবার রিভিশন দিয়ে তারপরে ইংলিশের বইগুলো একটু বাজার চলতি যে বইগুলো আছে একটু পড়তে হবে, কারণ ওটা না পড়লে টার্মিনোলজিগুলোতে একটু অসুবিধা হয়ে যায় আর কি। আচ্ছা, এখানে কি শুধুই পড়া নাকি বিষয় 8টা বিষয় আলাদা আলাদা করে সেখানে জট ডাউন করে নোট ডাউন করে ছোটো 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 করে বুলেট করে নিজের মনে রাখার মতো করে সেটা সে নোট ডাউনও করতে পারে? হ্যাঁ, এটা কিন্তু একটা ভালো স্ট্র্যাটেজি। নোট ডাউন করলে করা যেতে পারে, অনেকে নোট ডাউন করে অনেকে আন্ডারলাইন করে পড়ে, কিন্তু ব্যাপারটা এইটা করার উদ্দেশ্য হচ্ছে রিভিশন। মানে ধরুন আমি যখন পরীক্ষা দিতে যাচ্ছি আমাকে 2 ঘন্টার মধ্যে ইতিহাস রিভিশন দিতে হবে, 2 ঘন্টার মধ্যে পলিটি, ইকোনমি, প্রত্যেকটা 1-2-3 ঘন্টার মধ্যে রিভিশন দিতে হবে পরীক্ষার আগের দিন। সুতরাং আমি পুরো বইটা তো পড়তে পারবো না, তো তার জায়গায় যদি আমি একটু শর্ট করে রাখি, কতগুলো নোট করে রাখি, অথবা কিছু আন্ডারলাইন করে একটা নিজের মতন করে রাখি, তাহলে সেটা কিন্তু খুব কাজে দেয় আর কি। একদম। এবং এক্ষেত্রে ধরুন বাংলায় সে নোট করলো যে বিষয়টা স্পেসিফিক, সেই বিষয়ের ইংলিশ টার্মিনোলজিটা ব্র্যাকেটে লিখে রাখলো, লিখে রেখে তাহলে তাকে আর খুব বেশি ঘাঁটতে হলো না। হ্যাঁ, মানে কোনো একটা রেভলিউশন হলো বা কোনো একটা কিছু টার্ম, হ্যাঁ, র্যাডিক্যাল চেঞ্জ বা এরকম কিছু একটা হলো, সেই টার্মটা শুধু ব্র্যাকেটে যদি লিখে রাখে ধরুন, তাহলে কি তার সুবিধা হতে পারে? হ্যাঁ, সুবিধা হতে পারে, টার্মটাই তো মেইন জানা। একদম। আমরা আলোচনায় থাকবো, কিন্তু সঙ্গে আমাদের বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটা ঠিক কি? টেলিভিশন সেটের ভলিউমটা একেবারে মিউট করে দিতে হবে। টেলিভিশন সেটের ভলিউমটা একদম মিউট করে দিন, আমাদের বক্তব্য আপনারা শুনতে পাবেন, আপনাদের বক্তব্য আমরা শুনতে পাবো। বলুন। আচ্ছা, ঠিক স্যার, বলছি যে কারেন্ট অ্যাফেয়ার্স কতদিনে পড়তে হবে? আচ্ছা আচ্ছা, অবশ্যই, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ, উনি একটা ভালো প্রশ্ন করেছেন, আমি করতে যেতামই, কিন্তু তার আগে উনি করেছেন, সেটা হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স কত দিনের পড়বেন? বাহ, এই কোশ্চেনটা ভীষণ গুরুত্বপূর্ণ। আপনাকে বলে দিই, কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আমাদের সিলেবাসে আছে সেটা কিন্তু 25 মার্কসের পার্টিকুলারলি অ্যালোকেটেড আছে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এছাড়াও কিন্তু অন্যান্য যে 25 মার্কসগুলো আছে তার মধ্যে থেকেও কিছু কিছু জায়গায় আসে, যেমন পলিটিতে আসে, জিওগ্রাফিতে আসতে পারে, ইকোনমিক্সে আসতে পারে, 2-3 নম্বর করে কারেন্ট টপিক্সের ডেটা ফেটাইটে দিয়ে দিতে পারে। সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে খালি 25 নম্বর আসে তা নয়, নিয়ার অ্যাবাউট 40-45 নম্বর আসে বলেই আমরা মনে করছি। তো এখন নিয়ম হচ্ছে যে WBCS পরীক্ষার যেদিন হয় তার 15 দিন আগে থেকে শুরু করে লাস্ট 8-10 মাসের একটা পেপারটা পড়া দরকার, মানে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়া দরকার। এবার যারা একটু আরও বেশি পড়তে চাইছে, ম্যাক্সিমাম 1 বছর আমি বলবো, এর বেশি মনে রাখাও যায় না, এত ইনফরমেশন, এত কিছু। তবে নিউজ পেপারটা কিন্তু রেগুলার পড়ার কথা আমি বলবো। এটা কিন্তু এই বিষয়ে একটা জিনিস জানতে চাইবো, কিন্তু সঙ্গে বন্ধু রয়েছেন, তার থেকে আগে জেনে নিই। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটা ঠিক কি?
হ্যাঁ, আমি শ্রেয়ান বন্দ্যোপাধ্যায় বলছি। হ্যাঁ শ্রেয়ান, আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে ফর্ম ফিল আপ করতে অনেক অসুবিধা হচ্ছে ছাত্রছাত্রীদের, সেই কারণে ফোন করছি। তো এটা এমনি কবে থেকে সার্ভারটা ঠিক হবে আর ওয়েবসাইটটা কবে থেকে চালু হবে? কারণ অনেকেই অর্ধেক ফর্ম ফিল আপ করে আটকে গেছে, ভুলভাল ফর্ম ফিল আপ হয়ে গেছে, কিন্তু সেগুলো সাবমিট হয়ে গেছে, কেউ টাকা পেমেন্ট করতে পারছে না। তো সেইগুলোর জন্য আমি ফোন করছি। একদম একদম, আপনি সঙ্গে থাকুন শ্রেয়ান। হ্যাঁ, প্রথমে এটা নিয়ে আলোচনা হয়েছে। যদিও আমি পিএসসির অথরিটি নই, তবু আমি যেটা জেনেছি সেটা হচ্ছে যে প্রবলেমটা হচ্ছে 1 ডিসেম্বরের পর থেকে আবার এটাকে ইজি হয়ে যাবে, কিন্তু তাতেও যদি না হয় তাহলে সেক্ষেত্রে পিএসসিতে যোগাযোগ করতে হবে। একদম একদম। এই ক্ষেত্রে আমি একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে ওই কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়। কারেন্ট অ্যাফেয়ার্স যখন তারা নিউজ পেপার তো রোজ পড়ছে, কিন্তু শুধুই কি পড়া না, সেক্ষেত্রেও যদি একটা ছোট্ট ওই 25 মার্কসের যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে ছোট একটা নোটবুক বা কিছু, সেখানে যদি যেগুলো মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট সেগুলো দিয়ে ওই স্টার দিয়ে ডেটটা উপরে দিয়ে যদি করে রাখে, তাহলে তো তার অন্তত পরীক্ষার 2-3 দিন আগে যখন সে রিভিশন দেবে তখন আর তাকে পুরোই অত নিউজ পেপারে বাঞ্চ নিয়ে বসতে হবে না। একদম, খুব দুর্দান্ত স্ট্র্যাটেজি। আমি ওই কারণে সাজেস্ট করি সবসময় যে একটা খাতা রাখা দরকার কারেন্ট অ্যাফেয়ার্সের, যার পাতাগুলো ডেডিকেটেড থাকবে। একটা পাতা থাকবে হয়তো প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারদের জন্য, একটা পাতা থাকলো হচ্ছে নতুন কোনো অ্যাওয়ার্ড হলো কিনা, একটা থাকলো ইন্ডিয়ার কিছু নিউজ, একটা থাকলো স্পোর্টস, ওয়েস্ট বেঙ্গল, জিওগ্রাফি, কালচার, সেখান থেকে। হ্যাঁ, ওগুলো থাকলো, তাহলে কি হয়, অ্যাট এ গ্লান্স আমি সব কিছু পেয়ে গেলাম হাতের কাছে। আবারও সঙ্গে বন্ধু আছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটা ঠিক কি? নমস্কার। নমস্কার মিস্টার মুখার্জির কাছে আমার প্রশ্ন যে মোটামুটি এই ডব্লিউবিসিএস পরীক্ষা কতজন ছাত্রছাত্রী দেয়, আর টোটাল মানে এ থেকে বি অবধি টোটাল ভ্যাকেন্সি কত থাকে, আর প্রত্যেক বছর কি এই পরীক্ষাটা হয়, এটাই আমার জিজ্ঞাসা। একদম 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 ঠিক আছে, সঙ্গে থাকুন। খুব ভালো কোশ্চেন করেছেন উনি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমি শেষ থেকে শুরু করছি, প্রত্যেক বছরই পরীক্ষাটা হয়। তো তবে আমরা দেখেছি যে 2024 সালে পরীক্ষাটার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরোলে পরীক্ষাটা হচ্ছে 26 সালে, ঠিক তেমনিভাবে 2025-এর পরীক্ষাটাও হয়তো আগামী দিনে অ্যানাউন্স হবে, ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট 26-এ হবে। তো এরকমভাবে আমরা কোনোদিন, আমার জানা নেই যে হয়নি কোনো বছর পরীক্ষাটা, হয়তো কোভিডের সময় একটুখানি, শুধু কোভিডের সময়ও ডিলেড হয়েছে। আর আরেকটা যেটা উনি জিজ্ঞেস করলেন, কতজন রাইট, কতজন পরীক্ষা, মেন পরীক্ষা এখন আমরা ইদানিং করে দেখতে পাচ্ছি 4000 থেকে 5000 দিচ্ছেন, তার থেকে সিলেকশন হচ্ছে এ বি গ্রুপ মিলে 100-120 জন মতন, আর সি এবং ডি মিলে আরো 200-400 বা 200-500, মোটামুটি 600-700 করে প্রত্যেক বছর ডব্লিউবিসিএস পরীক্ষায় কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে বলেই আমি দেখতে পাচ্ছি। একদম না, আমি সঙ্গে এটা জানতে চাইছি যে প্রিলিমস থেকেই যদি ধরি, আমরা প্রিলিমসের উপরে আজ ফোকাস করছি, প্রিলিমসে ধরুন যদি 5000-6000 যাই হোক, একটা সিট তো থাকবে, তার জন্য মোটামুটি কতজন পরীক্ষায় বসে, লাখখানে? না, এটা স্ট্যাটিস্টিক্স যদি দেখতে চান তাহলে ধরুন 1-1.5 লাখ ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করবেন। আচ্ছা, ফর্ম ফিল আপ করে এবার পরীক্ষায় বসবেন হচ্ছে তার 50% কি 60%, পরীক্ষায় সবাই বসে না। আচ্ছা, হয়তো 80-90 হাজার বসবে। 80-90 হাজার পরীক্ষায় বসবেন। এবার এই যারা বসছেন তাদের মধ্যে কেউ জাস্ট এমনি দেখার জন্য দিচ্ছেন, কেউ অর্ধেক প্রিপেয়ার্ড, দেখা যাচ্ছে ফুললি প্রিপেয়ার্ড 10-15 হাজার ছেলে মেয়ে আছে। আচ্ছা, ঠিক আছে, যারা ডেডিকেশন নিয়ে পড়াশোনা পড়ছে, তাদের থেকে দাঁড়িয়ে ওই 4-5 হাজার মতন সিলেকশন হয় মেনে, এবং ফার্দার সিলেকশনটা যায় ইন্টারভিউতে। একদম, এবং বাকিদেরও কিছুটা পার্সেন্টেজ তোলা থাকে পরের পরীক্ষাটার জন্য, তারা আবার একটু দৌড়ে এগিয়ে থাকে আর কি। একদম। এবার এরপরে যেটা জানতে ইচ্ছা করছে, এই যে পরীক্ষার প্রস্তুতি, শুধুই কি আমি 8টা বিষয় পড়ে যাব, নোট ডাউন করব, আবার রিভিশন দেবো, এটাই করব, না অনলাইন অফলাইন মোডে মক টেস্ট দেবো? এটা খুব আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। মক টেস্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবে আমি বলবো মক টেস্ট অনলাইনে দিয়ে একটু নিজে চর্চা করে নেওয়া উচিত, যেমন সেটাও যেমন দরকার যে কোনটা ঠিক হচ্ছে, কোনটা ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে। এই যে 4টে অপশনের মধ্যে একটা ঠিক, বাকি 3টে ভুল, ওই 3টে কেন ভুল সেটাও কিন্তু আমাকে দেখতে হবে। মানে এলিমিনেশন প্রসেসটা, এই যে 4টে অপশন, আমার একটা ঠিক হলো, বাকি 3টে তাহলে কিসের উত্তর, কোন কোশ্চেন ওটা। কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে অ্যাকচুয়াল এক্সাম সিচুয়েশনে পরীক্ষা দেওয়া, মক টেস্ট দেওয়া, মানে অফলাইন মোডে। এইটা মক টেস্ট যদি দিতে পারে, কারণ বাড়িতে বসে অনেকেরই 200-র মধ্যে 160-70টা উত্তর হয়ে যায়, কিন্তু পরীক্ষার হলে গেলে ওটা কমে গিয়ে 120-30-এ দাঁড়িয়ে যায়। ওই যে এক্সাম হলের যে প্রেশারটা, সেইটা ফিল করতে গেলে কিন্তু ফিজিক্যাল মোডে মক টেস্ট দেওয়াটাই
বেটার বলে মনে কারণ হয়। সেখানে অনেক বন্ধু সহপাঠী থাকে, তাদের মধ্যে একটা হেলদি কম্পিটিশন থাকে, সেখানে টাইম এগিয়ে যাচ্ছে, অনেকের অনেক বেশি হয়ে যাচ্ছে, মানে এই যে একটা পরিবেশটা তৈরি হয়, ওই অ্যাটমসফিয়ারটা ওটা দেওয়াটা খুব দরকার। কিন্তু প্রিলিমিনারি স্টেজে অন্তত আমি বলতে পারি সেটা যদি কেউ ধরুন এই 2 মাস প্রিপারেশন নিচ্ছে, ডিসেম্বর অবধি নিচ্ছে বা জানুয়ারি 15 অবধি নিচ্ছে, প্রথম দিকে তো প্রিপারেশন নিতে নিতে বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করতে করতে অনলাইনে দিয়ে সে আইডিয়াটা পেতে পারে। কিন্তু আপনি বলছেন ফাইনালের আগে অন্তত মাস 2 আগে বা এরকম সময় অফলাইন দেওয়াটা বেটার। অবশ্যই। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস জিজ্ঞেস করব যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, যেহেতু আমাদের তো একটা ট্র্যাডিশন আমরা দেখি, সেই প্রিভিয়াস ইয়ারের প্রিলিমসের কোয়েশ্চেন কোনোভাবে কি সাপোর্ট করে, রিপিট হয়? হ্যাঁ, না দেখুন, প্রিভিয়াস এর কোশ্চেন খালি রিপিটেশন বা সাজেশন ভিত্তিক পাবো বলে ওরমভাবে করার দরকার না, নেই। ট্রেন্ডটা তো বোঝা যায়। হ্যাঁ, রাইট। এই ট্রেন্ডটা বোঝার জন্য, কি স্ট্যান্ডার্ডের কোশ্চেন আসছে এটা বোঝার জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা ভীষণ জরুরি। এবং আমি তো বলবো ওটা মাঝে মাঝেই দেখা দরকার। ওটা খালি মানে ওটা একটা সঙ্গে সঙ্গেই থাকে, রেগুলার বেসিসে ওইটাও একটা করে 1 বার 2 বার 3 বার একই কোশ্চেন করতে হবে। হ্যাঁ, গত 20-30 বছরের প্রিভিয়াস ইয়ার দেখলে বা এখন মেনু এমসিকিউতে হয়ে গেছে, সেই গত 10 বছরের এমসিকিউ দেখলে হয়তো 20% কোশ্চেন আপনি কমন পেয়েও যেতে পারেন, এটাও কিন্তু হতে পারে। কেন জিজ্ঞেস করলাম আরও কোয়েশ্চেনটা, কারণ জিকে যে পার্টগুলোতে বা সেই পার্টগুলো বা আমাদের যেগুলো লজিক্যাল রয়েছে, হিস্ট্রি রয়েছে, পলিটি রয়েছে, সেগুলো তো হিস্ট্রি তো আর চেঞ্জ হবে না, ফলে হয়তো পারমুটেশন কম্বিনেশন করে একটা সাল হয়তো তার পরেরটা আসতে পারে, কিন্তু ট্রেন্ডটা তো বোঝা যেতে পারে। এটা খুব সত্যি কথা, কারণ হিস্ট্রি দেখুন ক্লাস 6 এর ছেলেমেয়েরা পড়ে, 7, 8, 9, 10 পিএইচডি তো পড়ানো, একদম কোন লেভেলের কোশ্চেন সেটা জানার জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ আর একটা জিনিস, এই যে প্রিলিমস যারা দিতে বসছে তাদের যে টাইম ম্যানেজমেন্ট, এই যে ডেলি রুটিনে তারা কেউ গ্র্যাজুয়েশন তো হয়ে গেছে, সেই জায়গা থেকে তাদের যে একটা টাইম ম্যানেজমেন্ট, সেই টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করবে 8টা বিষয়? দেখুন, 8টা বিষয় তো রেগুলার পড়া সম্ভব নয়। তো রেগুলার বেসিসে আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু নিউজ পেপার পড়া উচিত, ইংলিশ এবং অ্যারিথমেটিক্স বা রিজনিংটা একটু অল্টারনেটিভ করে পড়া উচিত। এই 3টে বাদ দিয়ে এবার সাবজেক্ট ধরুন 1 সপ্তাহ ধরে খালি হিস্ট্রি পড়ে গেল বা 2টো সাবজেক্ট অল্টারনেট করে হিস্ট্রি জিওগ্রাফি করে পড়ে গেল, এইটা কিন্তু এইভাবে করতে পারে। মোটামুটি 6 থেকে 8 ঘন্টা রেগুলার বেসিসে পড়তে হবে। আচ্ছা, 6-7 মাস পড়তে হবে, কিছু করার নেই, এটা WBCS এর মতন পরীক্ষা তো। একদম। এবং এক্ষেত্রে একটা জিনিস জানবো, এই যে হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলো কি ইন্ডিয়ান হিস্ট্রি না ওয়ার্ল্ড হিস্ট্রি না, বা জিওগ্রাফির ক্ষেত্রেও কি ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফির ওপর বেশি ফোকাস, না ইন্ডিয়ার ওপর না ওয়ার্ল্ডের ওপর, এটা যদি একটুখানি ক্লিয়ার করে। হ্যাঁ, হিস্ট্রি তো ইন্ডিয়ান হিস্ট্রি রয়েছে একদম 1947 অবধি, তারপরেরটা নেই। আর জিওগ্রাফির ক্ষেত্রে ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গলের উপর স্পেশাল এমফাসাইজ রয়েছে, সেটা ওনারা বলেই দিয়েছেন। আচ্ছা, এক্ষেত্রে মোটামুটি কি মানে কোনো নাম্বার ডিভিশন কিছু রয়েছে, না মোটামুটি দুটো মিলিয়েই 25 নম্বর ওই জায়গাটাতে? হিস্ট্রির কথা বলছেন? হিস্ট্রি, জিওগ্রাফি সবগুলো না, কোনো নাম্বার ডিভিশন মানে বলতে গেলে প্রত্যেকটা সাবজেক্ট থেকে 25 নম্বর করে আসবে, কিন্তু টোটালি 25, মানে টোটাল ইন্ডিয়ান জিওগ্রাফি নিয়ে এবং ওয়ার্ল্ড জিওগ্রাফি নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি নিয়ে 25। আবার কিন্তু আবার ওদিকে হিস্ট্রিতে আলাদা করা আছে, ইন্ডিয়ান হিস্ট্রি একরকম করা আছে, আবার ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের জন্য 25 নম্বর দেওয়া রয়েছে, ওটা ভীষণ 25-50। আচ্ছা, এই ক্ষেত্রে ট্রেন্ড কিরম দেখেন এত বছর? আমাদের একেবারে অনুষ্ঠানে আমরা প্রায় শেষের দিকে এগোচ্ছি, কিন্তু সঙ্গে বন্ধু রয়েছেন। কে বলছেন, কোথা থেকে বলছেন, এবং আপনার প্রশ্নটা ঠিক কি? হ্যালো, হ্যাঁ বলুন, আপনার প্রশ্নটা ঠিক কি? অপশনাল কি প্রিলিমস দেওয়া থেকেই পড়বে নাকি মেন্স হয়ে গেলে? না, মেন্স হয়ে গেলে তারপর? আচ্ছা আচ্ছা, একদম ভালো প্রশ্ন করেছেন, সঙ্গে থাকুন। হ্যাঁ, এটা যদি আমি উত্তর দিই, ব্যাপারটা হচ্ছে যে অপশনাল একদম শুরু থেকে করা দরকার অল্প অল্প করে। বিশেষ করে নিজের যদি গ্র্যাজুয়েশনের সাবজেক্টই কি অপশনাল নেয় তাহলে অতটা গুরুত্ব না দিলেও অল্প অল্প করে করলেই চলবে। কিন্তু কেউ যদি নতুন একটা কেউ অপশনাল নিল যেটা না কোনোদিন পড়েনি, তাহলে শুরু থেকেই করতে হবে। প্রিলিমসের সময় মাঝখানে না হয় বন্ধ থাকলো, তারপরে আবার কন্টিনিউ করতে হবে, কারণ প্রিলিমস হয়ে গেলে তারপরে যে সময় পাওয়া যায় ওতে হয়ে ওঠে না, ওই টাইমের মধ্যে আলাদা করে কমপ্লিট হয় না। তাই আগে থেকেই মেন্টাল সেটআপ এবং কিছুটা পড়ার সেটআপটাও রেডি থাকা দরকার। একদম। আমরা আলোচনার প্রায় শেষের দিকে একেবারে পৌঁছে গেছি। যারা এই প্রিলিমস দিতে চলেছে মার্চে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি খালি বলবো, প্রিপারেশন তো প্রিপারেশনের মতনই চলবে, একটা ব্যালেন্স প্রিপারেশন করতে হবে, কোনো জায়গা ছাড়া চলবে না। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পরীক্ষা দেওয়ার পদ্ধতিটাও খুব ইম্পর্টেন্ট। নেগেটিভ মার্কিং যেন না আসে সেটা দেখতে হবে, মানে 100টা উত্তর করলে যেন তার 98টাই ঠিক হয়। আন্দাজে করে কিন্তু প্রিলিমিনারি পাস করা যাবে না, এবং প্রিলিমিনারি যদি বাই চান্স পাস হয়ে যায় মেনে 800টা এমসিকিউ, এই ভুলটা বাড়তেই থাকবে। সুতরাং অ্যাকুরেসি লেভেল শুড বি ভেরি ভেরি হাই।
আর 200টা কোয়েশ্চেন থাকলে 200টাই যে টার্গেট করতে হবে এমন নয়, মোটামুটি 150-60টা টার্গেট করতে হবে, তার মধ্যে 140-45 যদি স্কোর করতে পারে তাহলে সব কাট অফই ক্লিয়ার করতে পারবে আর কি। একদম, অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য এবং আগামী দিনে WBCS প্রিলিমস সম্পর্কে এত বিষয় বা বিস্তারিত আমাদের জ্ঞান ভাগ করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাসে আজকে আমরা ছিলাম WBCS প্রিলিমসের প্রস্তুতি নিয়ে, সঙ্গে ছিলেন সৌম্য মুখার্জি। আপনারাও এইভাবেই সঙ্গে থাকুন, আগামী সপ্তাহে ফিরবো নতুন বিষয় নিয়ে। সঙ্গে রাখতেই হবে হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাসকে, আর রাখতে তো হবেই কলকাতা দূরদর্শনকে। নমস্কার। নমস্কার।